এখনো মনে হয় নাই বিষয়টা আমি রাজনৈতিক কোনো উদ্দেশ্যে উদ্দেশ্যে বলল তারপরে শিশির আচ্ছা একজন বলছি। বলছিল সেখানকার এলাকাবাসী যে শিশির মনিরকে এটা দেওয়া হোক। মানে এটা নির্দিষ্ট করে কেন শিশির মনিরকে আচ্ছা, দেওয়া হোক এটা আচ্ছা বলা হবে কেন বলতেছি যে আমার জাস্টিফিকেশনটা হলো কোথায় যে এটা এখনো হয় নাই। হয় নাই তবে এখানে যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল তারা সরাসরি তাদের নিজেদের ব্যানারই এটা প্রতিবাদ করছে। রাজনৈতিক দলগুলো এই বিষয়টা নিয়ে ময়দানে তারা প্রতিবাদ করছে। স্বভাবতই একটা এখানে রাজনৈতিক ফ্লেভার গন্ধ আসবেই। এবং তাদের রাজনীতিবিদরা যখন কথা বলে তখন তাদের রাজনৈতিক ভাষায় কথা বলেন। এটাই স্বাভাবিক। তো এই আন্দোলনে বা এখন যে সিচুয়েশন বা মুভমেন্ট যেটা দেখতেছি তার ভিতরে রাজনৈতিক দলও আছে আবার অরাজনৈতিক সাধারণ মানুষেরও অ্যাক্টিভিটিস আছে। এলাকার লোকজন, পল্লবী এলাকার লোকজন তাদের ইনভলভমেন্ট আছে। তো প্রশ্ন হলো যে রাজনৈতিক হয় নাই। তবে হতে কতক্ষণ? হতে কতক্ষণ? যেমন আমরা জুলাই আন্দোলনেও আমরা দেখেছিলাম শুরুটা হয়েছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। সেখানে কোনো রাজনৈতিক কোনো ইনটেন্স কিংবা রাজনৈতিক কোনো অ্যাক্টিভিটিস শুরুতে আমরা দেখি নাই। একদম শেষের দিকে গিয়ে এক দফায় গেলেন। সাথে তখন এটা একটা মোমেন্টাম তৈরি হয়েছিল বলেই তখন সেরকম এক দফায় গিয়েছিলেন। এখন বলা হচ্ছে যে ওই আন্দোলনের আসলে উদ্দেশ্যই ছিল একটি ওই এক দফা মানে ওইটাই ছিল টার্গেট বা শুরুটা হয়েছিল বৈষম্য বিরোধী। আসলে শুরুটা ওইরকম আগে বা নিরাপদ সড়ক যখন কলেজের ছাত্র যখন মারা গেল তখন একবার এরকম হয়েছিল কিন্তু সেই ফলাফল ওইদিকে যায় নাই। আবার বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরুর দিকে সরকার যদি হ্যান্ডেল করতে হয়তো এক দফার দিকে যেত না। বাট এটাই তার ভাগ্যে ছিল শেখ হাসিনা তাই হয়েছে। আর আন্দোলনকারীদেরও হয়তো উদ্দেশ্য ছিল এটা। এখনো যারা আন্দোলন করছে, মুভমেন্ট করছে এখানে দুই শ্রেণীর লোক আছে। সাধারণ মানুষও আছে আর এখানের সাথে সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আছে। তো রাজনৈতিক দলের সেক্ষেত্রে এখানে মিশ্র এখানে একটা মিশ্র বিষয় রয়েছে অর্থাৎ সাধারণ মানুষের রাজনৈতিক অভিলাষ না থাকলেও সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক লোক আবার রাজনৈতিক দলের মধ্যে সাধারণ মানুষ আছে দুই শ্রেণীর মানুষই আছে। প্রশ্ন হলো জিনিসটাকে সুন্দর মতো যদি সরকার বা জনগণের ভাষা যদি রিড করতে পারে এবং সেই অনুযায়ী যদি খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে তাহলে ওই ধরনের কথা অর্থাৎ আগস্টে যে বৈষম্য আন্দোলন এক দফায় গেছিল এরকম কোনো সম্ভাবনা থাকবে না এটা আমি মনে করি। বাট যদি 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 সরকার এটা কোনো কারণে ব্যর্থ হয় বা তাদের কোনো ভুল করে এই সময় এরকম মোমেন্টামের সময় কোনো ভুল করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীদের খুবই বিচক্ষণতার সাথে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করতে হবে। জনগণের ভাষাটা বুঝতে হবে, জনগণের ভাষায় রিড করতে হবে। কেন এরকম বারবার হচ্ছে? এখন বললেন যে এই ঘটনা যেমন আসিয়া, মাগুরায় আসিয়া হত্যা ধর্ষণে কিন্তু 15 দিনের ভিতরে কিন্তু সেখানে মামলার কার্যক্রম ফিনিশ হয়েছিল। তখনও বাংলাদেশে এরকম একটা মুভমেন্ট হয়েছিল। ব্যারিস্টার আশরাফ ভাই আছেন, উনি আইনজীবী মানুষ বলবেন। খুব দ্রুততার সাথেই হয়েছিল। মানে 1-2 দিন 3 দিন 7 দিনে না হলেও 15 দিনে সমস্ত শেষ করা হয়েছিল অ্যাক্টিভিটিস। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো সেই আসামির আজও পর্যন্ত রায় কার্যকর হয় নাই। মৃত্যুদণ্ড হয়েছে, রায় হয়েছে কিন্তু সেটা কার্যকর হয় নাই। এরপরে এর আগেও যতগুলো এই যে তনু হত্যা থেকে শুরু করে আসলে একটারও কোনো এই ধরনের মানে বিচার কার্যকর না হওয়ার কারণে এই যে সম্পূর্ণ দোষ যে বিএনপি সরকারের তা আমি বলি কারণ তখন তো বিএনপি সরকার ছিল না। কিন্তু সরকার তো ছিল কোনো না কোনো। এই আদালত তো ছিল, এই আমলা তো ছিল, এই প্রশাসনিক সিস্টেম বা আমলাতন্ত্র এগুলো সবই ছিল। সেই সিস্টেমের মধ্যেই এই সরকার আছে বর্তমানে। তো যার ফলে মানুষের ভিতরে এরকম একটা আস্থাহীনতা চলে আসছে যে আসলে এই বিচার সরকারের আগে আমরা দেখতাম যে একটু কোনো ইয়ে হলে মানুষ পুলিশকে ফোন দিত, 999 ফোন দিত। এখন মানুষ দিন দিন এখন আর এদিকে যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী খুব দ্ব্যর্থহীনভাবে বলেছিল যে আমরা আর কোনো মব দেখতে চাই না, বাংলাদেশ আর কোনো মব হবে না। কিন্তু মব তো উনি ঠেকাইতে হলে সেটা তো পুলিশের বন্দুক দিয়ে মব ঠেকানো যাবে না। সেই মব ঠেকাতে হলে মব কেন হয়, জনগণ কেন এই ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতাকে বন্ধ করার জন্য যে পদক্ষেপ নেওয়ার সেটা নিতে হবে। আমরা শুরুতেই দেখলাম যখন এই ঘটনাটা ঘটলো কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো আমরা বক্তব্য না পেলাম না, পেলাম হলো আইনমন্ত্রীর। যখন সংসদে দেখি যখন আইনমন্ত্রী বক্তব্য থাকার কথা তখন দেখি স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে বিশ্লেষণমূলক বক্তব্য দেয় আর যেখানে আইনমন্ত্রী দেওয়ার কথা। আবার এখন যখন দেখি স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার কথা তখন দেখি যে আবার আইনমন্ত্রী বক্তব্য দেয়। মানে সবকিছুই একটা মনে হচ্ছে সমন্বয়হীনতা না থাকে মানুষের ভিতরে এই আইনের প্রতি একটা মানে আস্থাহীনতা।
এটা কি নাসির ভাই, এটা কি নতুন দেখেছেন? মানে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলাম, তখন সব কথাই আমরা দেখতাম যে একজন দুজন বলতো। অনেক রাইট। অনেক উপদেষ্টাকে আমরা এখনো দেখিও নাই। মানে এখনো কিন্তু আমরা চিনি না কয়েকজন উপদেষ্টাকে, যে তারা যে উপদেষ্টা ছিল। তো এটা কি আসলে, তারপরে প্রধান উপদেষ্টার বক্তব্য রাখতেন সবসময় শফিকুল আলম। তো তখন কেন এই কথাগুলো আসে নাই যে আইনমন্ত্রীর কথা না স্বরাষ্ট্র দেখেন, না উপদেষ্টা বলেন? তখন প্রধান উপদেষ্টার পক্ষে সবসময় তার প্রেস সেক্রেটারি কথা বলতেন। প্রধান উপদেষ্টা সাধারণত মিডিয়ার সামনে কথা বলতেন না। আর এখনো যে এখন তখন তো মন্ত্রণালয় এভাবে ছিল না। এখন যেহেতু ডেডিকেটেডলি মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রী বক্তব্যটাই হওয়া উচিত। এটাই জনগণের না, এক্সপেকটেশন, মানে এটাই স্বাভাবিক। এরকম যে সরকার যাই বলতেছে, ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলতেছে তাতেই ভুল ধরতে হবে, ব্যাপারটা কি এরকম? এখন আমি তো বলবো এইটা তো তার নিজ দলের ভিতরেও নেতাকর্মীদের বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে তার প্রতি দলের নেতাকর্মীদেরও একটা বড় ধরনের আস্থাহীনতা আছে, এবং তারা সমালোচনা করার সময় তাকে নিয়েও সমালোচনা করে। কেন হয়েছে এটার কারণ তো আছেই। কি কারণ আছে সেটা সবাই, ওই যেটা আমরা হয়তো এইভাবে জি, বলবো না, বলার সময় যখন হবে তখন মানুষ শেষ বলবে, মুহূর্তে। কিন্তু সেটা তো আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই বিচার এই সরকারের সময় এখন আবার কেন, কারণ এখন দলীয় সরকার আসছে আপা। এই সরকারের প্রতি একটা মানুষের এখন স্বাভাবিকভাবে অন্যান্য সরকার আছে, হাসিনার কাছে মানুষ এক সময় প্রত্যাশা করতো না, তখন গুম খুন হত্যা মানে কথা কথা মানুষকে গুম করা হইতো, সেখানে ইয়ার ঘরে ওই যে আয়না ঘরে নেওয়া হতো, তখন মানুষ এই ধরনের এক্সপেকটেশন, কারণ আইনের বিচারে দেশে এখন দলীয় একটা নির্বাচনের মাধ্যমে একটা দলীয় সরকার আসছে, এখন মানুষ আরো এখন মানুষ বিচার চায়, এখন আদালতের বা নিরপেক্ষ বিচার চায়, আইনের শাসন চায়, এবং বিচারের বাণী নিবৃত্তে কাদুক এটা চায় না। আপনি দেখেন সেইখানে আস্থাহীনতা কিভাবে আসে, যখন বিচার বিভাগ স্বাধীন হওয়ার জন্য, স্বাধীন বিচার বিভাগ করার জন্য এখানে সুপ্রিম কোর্ট সচিবালয় করা হলো, অধ্যাদেশ করা হলো 25 সালে নভেম্বর মাসে, সেই অধ্যাদেশটি এই সরকার এসে বাতিল করে দিল। বাতিল করে তখন আমরা শুনলাম যখন পার্লামেন্ট চলে যে এই অধ্যাদেশগুলো আবার পার্লামেন্টে উঠানো হবে যাচাই বাছাই করে, এটা বিরোধী দলকে বোঝানো হলো, একই সাথে জনগণকেও বলা হলো যে আবার এগুলো উত্থাপন করা হবে। কিন্তু আমরা রিসেন্ট দেখলাম যে সেখানে সেটা আবার একটি সরকার গেজেট প্রকাশ করে সেই সচিবালয় সেখানে ভ্যানিশ করে দিয়ে সেখানে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে আবার আইন মন্ত্রণালয়ে ব্যাক করা হয়েছে। তার মানে এখন আবার বিচারক নিয়োগ হবে এই নির্বাহী বিভাগ থেকে। এখানে বলবেন বাংলাদেশে বা রাষ্ট্রের তিনটা অঙ্গ, তিনটা খুঁটির উপরে রাষ্ট্র দাঁড়ানো, একটা নির্বাহী বিভাগ, আর একটা হলো আপনার বিচার বিভাগ, একটা সশস্ত্র বাহিনী বিভাগ। তো সেই বিচার বিভাগটাকে যে একটা আলাদা অঙ্গ, সে আলাদা থাকলো না, তো সে আলাদা হইতে দিল না, আবার সেটা নির্বাহী বিভাগের অধীনে চলে আসলো। এখন বিচারকদের পদোন্নতি, তাদের প্রমোশন, তাদের পদায়ন, তাদের নিয়োগ, এভরিথিং সে আবার সেই নির্বাহী বিভাগের আদেশেই হবে, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকলো। তাহলে বিচার বিভাগ স্বাধীন হলো না। এই যে বিচারের প্রতি আস্থাহীনতা থেকে বেরিয়ে আসার জন্য, মানে আগেও যেমন কোন সরকার উদ্যোগ নেয় নাই, মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছিল এবং তারা সচিবালয় প্রতিষ্ঠাও করেছিল, অস্থায়ী সচিবালয়, এবং অধ্যাদেশ করেছিল, কিন্তু আবার সেই মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ তারা সেই অধ্যাদেশটাকে বাতিল করে তারপরে আবার সেই আগের জায়গায় সেই মানে অর্থাৎ হাসিনা আমলের যে পদ্ধতি বা আগের সরকারের যে পদ্ধতি যা ছিল, অর্থাৎ ডেভেলপমেন্ট আর হলো না, সে আগের সিস্টেমে গেল, যার ফলে মানুষের ভিতরে আরো আস্থা নিতে হবে। এখন ভুয়া ভুয়া কেন স্লোগান, শুনবো আপনাকে আবার। জি, ভুয়া অসংখ্য ভুয়া কেন স্লোগান দিবে না আপা, এগুলা হয়তো সবাই দেয় নাই, দুই একজন মানুষের তো এখন তো মানুষ বলতেছে যে ও আসামিকে নেওয়ার দরকার নেই, আমাদের কাছে দেন, আমরা ওর বিচার করব, কারণ ওর ফাঁসি হবে না জীবনও। আসিয়া হত্যার মামলায় সেই মাগুরার বিচার হয় নাই, সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একটা ঠুনকো একটা আপিল করার মাধ্যমে বাস ঝুলে গেল বছরের পর বছর। এখন রাষ্ট্র তাকে সেই আসামিটাকে বসে বসে খাওয়াচ্ছে জেলখানার ভিতরে, মানে একজন জি, খুনি, সে আত্মস্বীকৃত, সেও 164 স্টেটমেন্ট দিয়েছিল, কিন্তু তাকে বসে বসে খাওয়াচ্ছে। এক সময় সে হয়তো বেরিয়েও যাবে। আমার কাছে এরকম কিছু মেসেজ আসছে যে অনেক জায়গায় এরকম যারা এরকম ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি, আরো দুই একটা রেপ কেসের আমার এলাকায় ঘটছে, তারাও নাকি এখন শুনতেছি যে বিভিন্ন ভাবে তারা ম্যানেজ করে তারা বেরিয়ে সুপ্রিম কোর্ট থেকে তারা সেখানে রিট করে বা আপিল করে বেরিয়ে যাওয়ার একটা মানে ব্যবস্থা করছে বা সেই পদ্ধতি খুঁজছে, কাছাকাছি পর্যায়ে আছে। তো যাই হোক, এগুলো থেকে ব্যতিক্রমী বা সরকারের উদ্যোগ নিতে হবে। বিচার বিভাগকে স্বাধীন করার যে উদ্যোগ অন্টারিম গভর্নমেন্ট নিয়েছিল সেটাকে কন্টিনিউ করতে হবে, এবং মানুষের আস্থা আনার জন্য
প্রকাশ্যে যেটা মানুষ বলছে যে শাস্তি, সেই ধরনের করার জন্য আইন পরিবর্তন করে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক, তাহলে এই ধরনের ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা এগুলো বন্ধ হবে। আদারওয়াইজ গতানুগতিক যে পদ্ধতি রয়েছে আপা, এক্সিস্টিং যে আইনি পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিতে তাদের বিচারে কার্যকর হয় না, আর এই কারণে মানুষের আস্থাও আর আসবে